আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ। আজকে আমি আপনাদের মাঝে ইংরেজির খুবই গুরুত্বপূর্ণ এবং বেসিক একটি টপিক নিয়ে আলোচনা করতে এসেছি এবং সেটি হচ্ছে দ্য ভার্ব। আমরা জানি ভার্ব শব্দের অর্থ হচ্ছে ক্রিয়া। ক্রিয়া মানে হচ্ছে কাজ, অর্থাৎ কোনো কাজ করা হলে সেটিকে আমরা ভার্ব বলবো। এবং এই ভার্বকে বলা হয় বাক্যের প্রাণ, অর্থাৎ প্রাণ ছাড়া যেমন মানুষ চলতে পারে না, ঠিক সেরকমই ভার্ব ছাড়া কিন্তু কোনো বাক্য হয় না। তাহলে আমরা ডেফিনেশনের দিকে লক্ষ্য করলে দেখি ভার্ব বেসিক্যালি ভার্ব ইজ অ্যান অ্যাকশন ওয়ার্ড। ভার্ব মিন্স ডুইং সামথিং। মানে ভার্ব হচ্ছে মূলত একটা অ্যাকশন ওয়ার্ড এবং ভার্ব মানে হচ্ছে কোনো কিছু করা। উদাহরণস্বরূপ, আই এনজয়েড এ নিউ মুভি। আমি একটি নতুন মুভি উপভোগ করেছিলাম। এখানে এনজয়েড মানে উপভোগ করা, এটা কিন্তু কাজ বোঝাচ্ছে, যার কারণে এটা কিন্তু একটা ভার্ব। দ্য সিনারি ইজ ভেরি চার্মিং। এখানে ইজটা কিন্তু একটা কাজ বোঝাচ্ছে, দৃশ্যটি খুবই সুন্দর, তাহলে এই ইজটা কিন্তু একটা ভার্ব। আচ্ছা, আমি যে একটু আগেই বললাম যে ভার্ব হচ্ছে বাক্যের প্রাণ, ভার্ব ছাড়া আসলে বাক্য গঠন হয় না। তাহলে আমরা যদি এটা অ্যাপ্লাই করতে যাই তাহলে দেখি আই এনজয়েড এ নিউ মুভি, তাহলে এটাকে আমি যদি এনজয়টা উঠিয়ে দিই তাহলে আমি দেখি আই এ নিউ মুভি, তাহলে এটা কখনোই বাক্যটা সম্পূর্ণ হবে না। আবার দ্য সিনারি ইজ ভেরি চার্মিং, তাহলে এখানে যদি ইজটা উঠিয়ে দিই তাহলে কিন্তু দ্য সিনারি ভেরি চার্মিং, এটাও কিন্তু কোনো বাক্য হবে না। তাই ভার্ব হচ্ছে বাক্যের প্রাণ এবং ভার্ব ছাড়া কখনোই কোনো বাক্য সম্পূর্ণ হতে পারে না। ভার্ব আসলে প্রাথমিকভাবে দুই প্রকার। ভার্ব ইজ টু কাইন্ডস ইন ইটস প্রাইমারি ডিভিশন, যেমন ফাইনাইট ভার্ব অর্থাৎ সমাপিকা ক্রিয়া, এবং 2 নম্বর হচ্ছে নন ফাইনাইট ভার্ব বা অসমাপিকা ক্রিয়া। আচ্ছা, ফাইনাইট ভার্বের ডেফিনেশনটা যদি লক্ষ্য করি তাহলে দেখি ফাইনাইট ভার্ব ইজ এ ভার্ব হুইচ চেঞ্জেস ইটস ফর্ম ইন সেন্টেন্স। অর্থাৎ ফাইনাইট ভার্ব হচ্ছে এমন একটি ক্রিয়া, সেটা কি করবে, তার রূপের পরিবর্তন ঘটাবে। কোথায়? সেন্টেন্সের মধ্যে। যেমন আই অ্যাম এ স্টুডেন্ট, এই বাক্যে আই অ্যাম এ স্টুডেন্ট, এখানে অ্যামটা হচ্ছে একটা ভার্ব। এখন এই বাক্যে যদি প্রেজেন্ট টেন্স না হয়ে যদি পাস্ট টেন্স হতো, যেমন আই ওয়াজ এ স্টুডেন্ট, তাহলে কিন্তু এই অ্যামের পরিবর্তে বি ভার্বটা চেঞ্জ হয়ে ওয়াজ হয়ে যেত। এই জন্যই বলেছি যে ফাইনাইট ভার্বটা আসলে সেন্টেন্সের মধ্যে তার রূপের পরিবর্তন ঘটাবে। আচ্ছা, নন ফাইনাইট ভার্বের ডেফিনেশনের দিকে লক্ষ্য করলে আমরা দেখি নন ফাইনাইট ভার্ব ইজ এ ভার্ব হুইচ ডাজ নট চেঞ্জ ইটস ফর্ম ইন সেন্টেন্স। অর্থাৎ নন ফাইনাইট ভার্ব হচ্ছে এমন ভার্ব যেটা কি করবে না, বাক্যের মধ্যে তার রূপের পরিবর্তন করবে না। অর্থাৎ সেই ভার্ব যেমন ছিল ঠিক তেমনই রয়ে যাবে। যেমন দে হ্যাভ রান অ্যাওয়ে টুগেদার, এখানে তারা একসাথে দৌড়িয়েছে। উই ফাউন্ড হিম স্মোকিং বিহাইন্ড দ্য শেড, এবং আমরা তাকে কি করলাম, আমরা শেডের পাশে তাকে ধূমপান করতে দেখলাম। তাহলে এই বাক্যে আমরা যদি খেয়াল করি যে এখানে দে হ্যাভ, এই জায়গায় যদি আমরা দে এর পরিবর্তে যদি হি ব্যবহার করতাম তাহলে এখানে হ্যাজ হতো। এখন এই জায়গাটাতে কিন্তু রানি থেকে যেত। আবার যদি এখানে কোনো নাম ব্যবহার করতাম, যেমন আশিক যদি ব্যবহার করতাম, এখানে কিন্তু আশিকের পরে হ্যাজ হতো, কিন্তু এখানে কিন্তু রানি থেকে যেত। তাহলে আমরা দেখতে পাচ্ছি তো যে আমাদের ভার্বের কোনো চেঞ্জ হচ্ছে না নন ফাইনাইট ভার্বের ক্ষেত্রে। আবার দ্বিতীয় এক্সাম্পলে যদি লক্ষ্য করি, উই ফাউন্ড হিম স্মোকিং বিহাইন্ড দ্য শেড, এই বাক্যে যদি দে দিতাম তাহলে দে ফাউন্ড হিম, তাহলে কিন্তু এই ফাউন্ড পাস্ট টেন্সের ক্ষেত্রে ফাউন্ডই থেকে যেত। যদি প্রেজেন্ট টেন্স হতো তাহলে এখানে কিন্তু এই জায়গাটাতে একই থেকে যেত। অথবা এটা যদি প্রেজেন্ট টেন্স হতো তাহলে উই ফাইন্ড হিম স্মোকিং বিহাইন্ড দ্য শেড, তাহলে এটা কিন্তু চেঞ্জ হচ্ছে, কিন্তু এটা কিন্তু চেঞ্জ হবে না। তাহলে আমরা দেখতে পাচ্ছি নন ফাইনাইট ভার্ব হচ্ছে এমন এক ধরনের ভার্ব যেটা বাক্যের মধ্যে কখনোই তার রূপের পরিবর্তন ঘটাবে না। নন ফাইনাইট ভার্ব হচ্ছে 3 প্রকার। একটি হচ্ছে জিরান্ড, পার্টিসিপল, ইনফিনিটিভ। আমি পরবর্তী একটি ক্লাসে আমি এগুলো নিয়ে আলোচনা করার চেষ্টা করব। এগুলো খুবই গুরুত্বপূর্ণ টপিক, ইংরেজি গ্রামারের খুবই গুরুত্বপূর্ণ টপিক এই 3টি আইটেম। তাহলে আমরা পরবর্তী টপিকে চলে যাই ফাইনাইট ভার্ব নিয়ে। নন ফাইনাইট ভার্বের সেগমেন্ট কিন্তু এখান থেকে শেষ হয়ে যাবে, আর কিন্তু এটা নিয়ে আগাবো না। আচ্ছা, এখানে ফাইনাইট ভার্ব হচ্ছে, ফাইনাইট ভার্ব 2 প্রকার। একটি হচ্ছে ট্রানজিটিভ ভার্ব বা সকর্মক ক্রিয়া,
আর হচ্ছে আরেকটা ইনট্রানজিটিভ ভার্ব বা অকর্মক ক্রিয়া। এখন সকর্মক কী আর অকর্মক কী, তাহলে আমি যদি একদম সংক্ষিপ্ত করে বলে দিই, ট্রানজিটিভ ভার্বটা হচ্ছে যে ভার্বের অর্থ প্রকাশের জন্য অবজেক্টের দরকার হবে সেটা ট্রানজিটিভ ভার্ব, এবং ইনট্রানজিটিভ ভার্ব হচ্ছে যে ভার্বের অর্থ প্রকাশের জন্য অন্য কোনো অবজেক্ট বা অন্য কোনো কিছু সহায়তার দরকার হয় না, সেটাকে আমরা ইনট্রানজিটিভ ভার্ব বলি। আচ্ছা, ডেফিনেশন লক্ষ্য করি। ট্রানজিটিভ ভার্ব যেসব ভার্ব বা ক্রিয়ার কার্য সম্পাদনের জন্য সাবজেক্ট ছাড়াও অন্য কিছু বা অন্য কারো প্রয়োজন হয় তাদেরকে ট্রানজিটিভ ভার্ব বা সকর্মক ক্রিয়া বলা হয়। সকর্মক ক্রিয়ার অর্থের পরিপূর্ণতার জন্য বাক্যে অবজেক্টের প্রয়োজন হয়। আচ্ছা, তাহলে আমরা খুব সহজে বুঝে গেলাম তো যে ট্রানজিটিভ ভার্বটা আসলে কি। আচ্ছা, এক্সাম্পলের দিকে লক্ষ্য করি। দে মেড মি এ ক্যাপ্টেন। এখানে এই বাক্যে আমরা যদি লক্ষ্য করি, দে মেড এটুকু যদি রেখে দিয়ে বাকিটুকু দরকার নাই। আচ্ছা, দরকার নেই, এটা একটু দূরে রাখি কিছুক্ষণের জন্য। তাহলে দে মেড, তারা তৈরি করলো। কি তৈরি করলো, এখানে কিন্তু প্রশ্ন থেকে যায়, এর মানে বাক্য সম্পূর্ণ না। কিন্তু আমি যদি এই বাকিটুকু বসাই, মি এ ক্যাপ্টেন, তাহলে দে মেড মি এ ক্যাপ্টেন, তারা আমাকে দলনেতা নির্বাচন করলো। আচ্ছা, আই এম ওয়াচিং এ টিউটোরিয়াল। এখানে কিন্তু এই ওয়াচিং যদি আমি এইটুকু যদি আলাদা করি, তাহলে আমরা দেখি আই এম ওয়াচিং, আমি দেখছি। কি দেখছি, তাহলে এটা কিন্তু অসম্পূর্ণ, তাই না? তো এটার জন্য সম্পূর্ণতা প্রকাশের জন্য এই যে এইটুকু লাগছে, এই টিউটোরিয়াল কিন্তু লাগছে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের ট্রানজিটিভ ভার্বটা হচ্ছে এমন এক ধরনের ভার্ব যেটা বাক্যের অর্থ প্রকাশের জন্য অবজেক্টের উপরে ডিপেন্ড করতে হচ্ছে। ইনট্রানজিটিভ ভার্বটা হচ্ছে ট্রানজিটিভ ভার্বের বিপরীত ভার্ব হলো ইনট্রানজিটিভ ভার্ব বা কর্মক্রিয়া। সকর্মক্রিয়া বাক্যের অর্থের পরিপূর্ণতার জন্য অবজেক্টের উপরে নির্ভরশীল হলেও অকর্মক্রিয়া কিন্তু অবজেক্ট ছাড়াও বাক্যের পরিপূর্ণ অর্থ প্রকাশ করতে পারে। তাহলে আমরা বুঝতেই পারছি যে আসলে ট্রানজিটিভ ভার্বের যদিও অবজেক্টের উপরে ডিপেন্ড করতে হয়, কিন্তু ইনট্রানজিটিভ ভার্বের কিন্তু অবজেক্টের উপরে ডিপেন্ড করার কোনো দরকার নেই। তাহলে আমরা এক্সাম্পল না দেখলে তো বুঝবো না যে আসলে আমাদেরকে এটা দ্বারা কী বোঝাচ্ছে। তাহলে আমরা যদি এক্সাম্পলের দিকে যাই, শি ড্যান্সড, সে নেচেছিল। অ্যানাফ, এখানে কিন্তু বাকি অংশের কোনো দরকার নেই। আই এম রানিং, আমি দৌড়াচ্ছি। এখানে কিন্তু বাকি অংশের কোনো দরকার নেই, বাক্য কিন্তু সম্পূর্ণ। তাহলে আমরা দেখতে পেলাম খুবই ক্লিয়ার করে যে এই অংশটুকুই হচ্ছে, এটাই এই ধরনের বাক্যই হলো ইনট্রানজিটিভ ভার্বের উদাহরণ। আচ্ছা, এখন গুরুত্বপূর্ণ একটি মেসেজ, সেটা হলো যে কোনো বাক্যের ভার্বকে আমরা হু, হোয়াট এবং হোম দিয়ে প্রশ্ন করা হলে বাক্যস্থিত অবজেক্ট আমরা খুঁজে বের করতে পারবো। বাক্যে সেই অবজেক্টকে বাদ দিলেও যদি অর্থ পরিপূর্ণ না হয় তবে ভার্বটি অবশ্যই ট্রানজিটিভ ভার্ব হবে। আর যদি বাক্যের অর্থ আর যদি অবজেক্টকে বাদ দিলে বাক্যের অর্থ পরিপূর্ণ হয়, তাহলে সেক্ষেত্রে কিন্তু আমাদের সেটি ইনট্রানজিটিভ ভার্ব হবে। সো আজকে আমাদের এই পর্যন্তই থাকবে। আমি যদি সবগুলো ভার্ব নিয়ে একসাথে আলোচনা করতে যাই তাহলে কিন্তু এটা আসলে অনেক সময় লাগবে, এটা ধৈর্যেরও একটা ব্যাপার আছে। আমি ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে পার্ট 2 ভার্বের পার্ট 2তে আমি ভার্বের অন্য বিষয়গুলো নিয়ে আলোচনা করব। এখানে প্রিন্সিপাল ভার্ব থাকবে, অক্সিলারি ভার্ব থাকবে। প্রিন্সিপাল ভার্বের মধ্যে অক্সিলারি ভার্বের মধ্যে যে প্রকারভেদগুলো আছে, প্রাইমারি অক্সিলারি, মডেল অক্সিলারি, এগুলো সম্পর্কে আমি পরবর্তী টপিকে ইনশাআল্লাহ আলোচনা করব। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আবার দেখা হবে কোনো নতুন ভিডিও নিয়ে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।